নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ খবর। অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। কে এই ববি, দেখুন। অবশেষে সমস্ত জল্পনার অবসান। ডায়মন্ড হারবারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিল বিজেপি। অভিষেকের বিরুদ্ধে লোকসভা ভোটে লড়াইয়ে নামছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এই নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে ৪২তম এবং সর্বশেষ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। যে বঙ্গ রাজনীতিতে অভিজিৎ সেভাবে পরিচিত নাম না হলেও দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে চেনা মুখ ববি। দক্ষিণ ২৪ পরগনার বিজেপির জেলা সভাপতিও ছিলেন এক সময়। উল্লেখ্য ২০০৯ এবং ২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। তবে জয় থেকে সে বছর ছিলেন অনেক দূরে। ২০১৯ সালে তাকে আর টিকিট দেয়নি বিজেপি। তার বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এরপর ২০২৪ সালে আবার ববির উপরই ভরসা রাখল নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি। বিজেপির দাবি অভিজিৎ ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চেনেন, ফলে তার পক্ষে এই কেন্দ্রে লড়াই করা সহজ বলে মনে করছে দল। একেবারেই নিচু তলা থেকে সংগঠন করে এসেছেন অভিজিৎ। লোকসভা নির্বাচনে বিজেপি বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করলেও ঝুলে ছিল ডায়মন্ড হারবারের ভাগ্য। অভিষেকের বিরুদ্ধে কে লড়বেন তা অনেকদিন পর্যন্ত ঘোষণা না করায় তৃণমূলের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে পদ্ম শিবিরকে। বিজেপির দলীয় সূত্রে খবর, ডায়মন্ড হারবারে প্রার্থী কে হবেন তা নিয়ে দলের মধ্যে টানাপোড়েন চলছিল অনেকদিন ধরে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আরএসএস এর পুরনো কর্মী ছিলেন অভিজিৎ দাস। বিভিন্ন সময় বিজেপি এবং সংঘের নানা দায়িত্ব পালন করেছেন তিনি। ডায়মন্ড হারবারের রাজনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই অভিষেকের সঙ্গে লড়াই যদি কেউ করতে পারেন তাহলে তিনিই পারবেন। বিজেপির অন্য একাংশের যুক্তি ছিল, তৃণমূলের সেনাপতি অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে নামা সহজ হবে না, তাই প্রার্থী এমন কাউকে করতে হবে যার নামের ভারেই বিজেপির ভোট ব্যাংক উপচে পড়ে। আর তার জন্য বাইরে থেকে কোনো পরিচিত মুখকে অভিষেকের বিরুদ্ধে আনার দাবিও তুলেছিলেন তারা। আর দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তির কারণেই এতদিন ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি, এমনটাই দলীয় সূত্রে খবর। তবে সেই জট এখন কেটেছে। কেন্দ্রের নেতাদের কাছে মান্যতা পেয়েছে সংঘ পরিবারের দাবি। আর তারপরেই মঙ্গলবার ডায়মন্ড হারবারের প্রার্থী হিসেবে ববির নাম ঘোষণা করল বিজেপি। হাই নিউজ নেটওয়ার্ক। মর্মান্তিক দুর্ঘটনা ওড়িশায়। বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা সহ ৫ জনের। ওড়িশায় দুর্ঘটনার কবলে পুরী থেকে হলদিয়াগামী বাস, তাতে প্রাণ হারালেন এক মহিলা সহ ৫ জন। পাশাপাশি আহত হয়েছেন একাধিক যাত্রী। পুরী থেকে হলদিয়াগামী বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। সোমবার রাত ৯টা নাগাদ ওড়িশার জাজপুরের কাছে বারবাটি সেতুর ওপর থেকে নিচে পড়ে যায় বাসটি। পুলিশের প্রাথমিক অনুমান, বাস চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার আধিকারিকেরা। দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল বাহিনীও। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাস দুর্ঘটনার খবরে আমি শোকাহত। পাশাপাশি দুর্ঘটনায় প্রত্যেক মৃত ব্যক্তির জন্য ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পশ্চিমবঙ্গ সরকারের তরফে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও কথা বলেছেন। ওড়িশার মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেছেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্যের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। হাই নিউজ নেট। আমাদের একটা বাস পুরী থেকে পূর্ব মেদিনীপুরে ফিরছিল। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন ৪ জন, আহত হয়েছেন কেউ কেউ। আমি তাদের সহায়তার ব্যবস্থা করলাম, জানালেন মুখ্যমন্ত্রী। আমাদের এখান থেকে একটা বাস যাচ্ছিল পুরীতে, পুরী থেকে পূর্ব মেদিনীপুরে ফিরছিল। সেই বাসটা পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ৪ জন মারা গেছে এবং বেশ কয়েকজন অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। আমি তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসনকে দিয়ে করার ব্যবস্থা করে, তাদের নিয়ে আসার ব্যবস্থা করে
তাদের চিকিৎসার ব্যবস্থা করে, মৃতদেহগুলো নিয়ে আসার ব্যবস্থা করে আমি আমার ফায়ার মিনিস্টার সুজিত বোসকে পাঠিয়ে দিলাম সেখানে, যাতে সাথে করে ও সমস্ত মানুষের, দুর্যোগপূর্ণ মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়। একটা অ্যাক্সিডেন্ট হলে পর্যন্ত আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। আর বিজেপির সরকার কিসের জন্য দরকার? 100 দিনের কাজের টাকা দেয়নি 3 বছর, বলে দুর্নীতি হয়েছে। আমি তো বলছি প্রমাণ দাও। 350 কমিশন তোমরা পাঠিয়েছো, কমিটি। বাংলার আবাস যোজনায় দুর্নীতি হয়েছে কিনা জানবার জন্য প্রায় 70-75টা কমিটি পাঠিয়েছো। 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে কিনা তার জন্য 36 থেকে 40টা কমিটি পাঠিয়েছো। যা যা উত্তর চেয়েছে সব আমরা দিয়েছি। একটা কথাও বলতে পারিনি। প্রধানমন্ত্রীকে আমি 3 বার দেখা করলাম। তিনি বললেন আমার সরকার তোমার সরকারের সাথে মিটিং করে বসে এটাকে সলভ করে নেবে। তারপরেও কোথায় গেল? শিখিয়ে দিল পার্টিকে, বলো চোর চোর, ওরা চুরি করেছে তাই দিইনি। আমি বলি সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? গরিবের 100 দিনের টাকা আটকে রেখে পকেটে লুটেছে কারা? বাংলার বাড়ি তৈরি করতে না দিয়ে পকেটে লুটেছে কারা? নোটবন্দির নাম করে টাকা লুটেছে কারা? ব্ল্যাক মানি আনবার নাম করে টাকা লুটেছে কারা? পিএম কেয়ার ফান্ডে কোথায় বিচার? কৃষকদের জন্য কিছু বলছে না। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই। চা বাগানে একটাও খুললো না। আমরা 59টা চা বাগান খুলে দিলাম। আমরা উদ্বাস্তুদের যেমন পাট্টা দিচ্ছি, চা বাগানেও জেনে রাখবেন আমরা সব চা বাগানে, আমরা লাইনেও যারা কাজ করে পাট্টা দেব এবং তাদের বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকা করেও দেবো চা সুন্দরী প্রোগ্রামের এক্সটেনশনে। এবং ইতিমধ্যে অনেকে পেয়েছিল। আমি উদ্বাস্তু বলে কাউকে বলতে চাই না, তাদের স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য। তারা সবাই নাগরিক। মনে রাখবেন বিজেপি যা করছে, একটা ম্যানিফেস্টো বের করেছে। আমি আগেই বলেছিলাম, আপনারা অনেকে হয়তো বিশ্বাস করেননি। আমি আপনাদের বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলাম? বুঝিয়েছিলাম এটাই যে একটা যদি মাছ দেখেন, মাথাটা হচ্ছে ক্যাট আর লেজাটা হচ্ছে এনআরসি আর মাছের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। অর্থাৎ আগামী দিন তপশিলি কেউ থাকবে না, আদিবাসী কেউ থাকবে না, স্বর্ণ ধর্ম কেউ থাকবে না, জনজাতি থাকবে না, ভূমিজ থাকবে না, রাজবংশী থাকবে না, মতুয়া থাকবে না, কামতাপুরী থাকবে না, সাদরি থাকবে না, সংখ্যালঘুরা থাকবে না। হিন্দুদের মধ্যেও মনে রাখবেন তপশিলীরাও হিন্দু, কিন্তু বিয়ের কালচার এক একজনের এক এক রকম। মৃত্যুর সময় কেউ 10 দিনে কাজ করে, কেউ 13 দিনে কাজ করে। আমি আদিবাসীদের বিয়ের সিস্টেম জানি। আমাদের বিয়ের সিস্টেম একটা, তাদের বিয়ের সিস্টেম একটা। তপশিলী ভাই বোনেরাও মতুয়াদের একটা সিস্টেম, রাজবংশী একটা সিস্টেম, ভাওয়াইয়াদের একটা সিস্টেম, বাউরিদের একটা সিস্টেম, বাগদির একটা সিস্টেম, ভূমিজুদের একটা সিস্টেম, কুর্মীদের একটা সিস্টেম। এক একটা জাতি, এক একটা জনজাতি, পাহাড়ের এক একটা সিস্টেম, এক একটা জনজাতির এক একটা সিস্টেম আছে। সংখ্যালঘুদের একটা সিস্টেম। কিচ্ছু থাকবে না। আপনি বলতে পারবেন না আপনার ধর্ম কি। বিজেপি টাকা বন্ধ করে দিচ্ছে, কেন ভোট দেবেন বিজেপি নেতাদের? বলছে বাংলাকে দেবেন না। আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন আমরা শুনবো। আমরা আস্তে আস্তে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই আপনারা বারবার বিজেপিকে ভোট দিয়ে দিচ্ছেন। উত্তরবঙ্গের মানুষরা, জঙ্গলমহলের মানুষরা, পরে আমাদের ফলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে।
100 দিনের কাজের টাকা দেয় নাই, 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি। আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে? দিল্লিতে গিয়ে বলে না, এতগুলো এমপি গেছে 18 জন বাংলা থেকে, যে বাংলায় টাকা দাও, বলছে বাংলাকে দেবেন না, 100 দিনের কাজে বন্ধ করে দাও, বাংলার ঘর দেবেন না, রাস্তা দেবেন না, সব বন্ধ করে দিন। আমি ওদের বলি, ভোটের বাক্সে আপনার অধিকার আছে, বিজেপিকে বন্ধ করে দিন, যাতে আগামী দিন ক্ষমতায় না আসতে পারে, আপনার অধিকার কাটতে না পারে। কথায় কথায় বলছে কাজ নেই। সবচেয়ে বড় চোরাকে কারা? বিজেপিতে কারা যাচ্ছে? যারা অনেক টাকা, সিবিআই এর ভয়ে, ইডির ভয়ে, এনআইএ এর ভয়ে, যার পাশে অনেক আছে, পাছে সিবিআই ধরে, পাছে ইনকাম ট্যাক্স ধরে, পাছে ইডি ধরে। তাই বিজেপি সিবিআই ভাই ভাই, বিজেপি ইডি ভাই ভাই, বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাকাতদের। পকেটমার জানেন তো, যখন পকেটমারি করে নিজে আগে চিৎকার করে পকেটমারি করে, পকেটমার পকেটমার, যাতে অন্য লোকেরা হকচকিয়ে যায় আর সেই সুযোগ এসে বেরিয়ে পালিয়ে যায়। বিজেপি হচ্ছে পকেটমারের দল, মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে, লুটেরার দল, মাফিয়ার দল। প্রধানমন্ত্রী এলেন কুচবিহারে মিটিং করতে, কোন জলপাইগুড়ির দুঃখের কথা বললেন না, ময়নাগুড়ির দুঃখের কথা বললেন না। সারা বছর দেখা যায় না, ভোটের সময় ভোট পাখিরা উড়ে আসে, কিন্তু মানুষের বিপদে আপদে আমরা থাকি। আজকেও সকালবেলায় আমার 1 ঘন্টা কাজ করতে হয়েছে। কি জানেন, আমাদের এখান থেকে একটা বাস যাচ্ছিল পুরীতে, পুরী থেকে পূর্ব মিদনাপুরে ফিরছিল, সেই বাসটা পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, 4 জন মারা গেছে এবং বেশ কয়েকজন অসুস্থ, হাসপাতালে ভর্তি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান তুলেছিল একদল বিজেপি কর্মী। তা নিয়ে আজ তৃণমূল অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাগুড়ির পশ্চিম শালবাড়ি ফুটবল মাঠে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমার গাড়ি রেখে বলছে যে চোর চোর, ওদের জিজ্ঞাসা করুন ওদের পিতৃদেবের পয়সায় কোনোদিন আমি চাও খেয়েছি কিনা। তাই শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিকভাবে বলে দেন যে ভোট না থাকলে জিভ টেনে নিতাম। যদিও পরের মুহূর্তে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি জিভ টেনে নেওয়ার কথা বলবো না, কারণ সেটা মোদি বলেন। যে কোনো দিন বিজেপিতে যোগ দিতে পারেন সায়নী ঘোষ। সৃজন ভট্টাচার্যের এই মন্তব্যকে উত্তর দিলেন সায়নী ঘোষ। কি বলেছেন শোনাবো, তার আগে সৃজন ভট্টাচার্য কি বলেছিলেন শুনুন। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন, যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন। ওই জন্য আমরা বলছি, ফুল বদলা লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই। সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম। ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে, এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা। তবে আমি সৃজনকে বলবো যে, এবং অন্যান্য বিরোধীদেরকে, যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরো 4টে এক্সট্রা ভোট পাবেন, আপনারা সেটা পারবেন না। 2021-এ মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে। কাজে মন দিন, কাজে থাকুন, মাঠে থাকুন, মানুষের কাছে পৌঁছন। এবং সিপিএম এর জন্য আমি স্পেসিফিক্যালি বলবো যে আগে বিধানসভায় আসুন, প্রধান বিরোধী দল হয়ে দেখান, তারপর দিল্লি দূরে, বহুত দূরে। বিজ্ঞাপন নীতিতে বদল আনছে কলকাতা পুরসভা। শহরে 2টি রাস্তা হবে অ্যাড ফ্রি জোন।
শহরে দৃশ্য দূষণকে নিয়ন্ত্রণে আনতে বিজ্ঞাপন নীতিতে বদল আনতে চলেছে পুরসভা। যত্রতত্র বিজ্ঞাপন দেওয়া রুখতে এবার আরও কড়া ব্যবস্থা আনতে চলেছে পুরসভা। পাশাপাশি শহরে দুটি রাস্তা সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত করার পরিকল্পনা নিয়েছে পুরসভা। এই দুটি রাস্তা হলো পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিট। এছাড়া উৎসবের মরশুমে লাগামহীন বিজ্ঞাপনের নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মেট্রো রেলকেও নিতে হবে অনুমতি। পুরসভার বিনা অনুমতিতে শহরের কোথাও বিজ্ঞাপন দেওয়া যাবে না। মেট্রো রেল বা অন্য কোনো বড় সংস্থাকে শহরের কোথাও বিজ্ঞাপন দিতে গেলে পুরসভার অনুমতি নিতে হবে। এবার থেকে বিনা অনুমতিতে কোনো বিজ্ঞাপন লাগানো যাবে না। পুরো আধিকারিকেরা জানাচ্ছে, শহরে অনুমোদন ছাড়াই অনেক বিজ্ঞাপন টাঙানো হয়েছে। সেগুলিকে এবার বেআইনি ঘোষণা করা হবে। তার বিরুদ্ধে পুরো কর্তৃপক্ষ আইনি ব্যবস্থাও নেবে। কলকাতার রাস্তাঘাটকে বিজ্ঞাপনের জন্য বেশ কয়েকটি জোনে ভাগ করা হবে। আউটডোর জোন, গ্রিন জোন, এছাড়া টেম্পোরারি জোনে ভাগ করা হবে শহরের এলাকাগুলিকে। কলকাতার কোনো হেরিটেজ ভবনের গায়ে বিজ্ঞাপন লাগানোকেও বেআইনি বলেই ধরা হবে। শহরের রাস্তাঘাটে বিজ্ঞাপনের বাড়বাড়ন্ত নিয়ে অভিযোগ আসছিল পুরসভার কাছে। যত্রতত্র বিজ্ঞাপন লাগানো হয়েছে পুরসভার অনুমোদন ছাড়াই। এই বেআইনি বিজ্ঞাপন রুখতে 21টি নতুন নীতি আনা হচ্ছে। খুব শীঘ্রই এই নীতিগুলির খসড়া প্রস্তাব নিয়ে পুরকর্তারা আলোচনা করবেন। কোনো বিজ্ঞাপন পুরসভার অনুমোদন প্রাপ্ত কিনা তা বুঝতে বিজ্ঞাপনে কিউআর কোড লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাছাড়া ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং যাতে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি হয় সেদিকেও নজর রাখার কথা বলা হয়েছে নতুন বিজ্ঞাপন নীতিতে। গত আর্থিক বছরে বিজ্ঞাপন থেকে আয় নিয়ে সন্তুষ্ট ছিলেন না মেয়র ফিরহাদ হাকিম, তাই তিনি চাইছিলেন বিজ্ঞাপন নীতির বদল আনতে। সেই মতো পুরো আধিকারিকেরা পরিকল্পনা করেছেন নয়া বিজ্ঞাপন নীতি। আসন্ন লোকসভা নির্বাচনে ভগবান এবং উপাসনার স্থান নামিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এই আবহে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মোদীর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি মামলা আবেদন দায়ের করা হলো। আনন্দ এস জোনধালে নামে এক আইনজীবী এই আবেদন দায়ের করেছেন। মোহনবাগানের জয় জয়কার, প্রথমবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। সোমবার যুব ভারতী জুড়ে শুধুই মোহনবাগান আর মোহনবাগান। ভক্ত অনুরাগীদের মধ্যে আবেগের বিস্ফোরণ। প্রথমবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান। যুব ভারতী ক্রীড়াঙ্গনে রেফারির খেলা শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই যেন বোমা ফাটল। রেফারি শেষ বাঁশির পরে লিস্টন ছুটছেন। সাদিকু গ্যালারির দিকে তাকিয়ে হাত ছুটছেন। মোহনবাগান সমর্থকদের চোখে আনন্দের জল। প্রায় 50,000 সবুজ মেরুন সমর্থক একসঙ্গে চিৎকার করে উঠলেন। এই মুহূর্তটার জন্যই তো গ্যালারি ভরিয়েছিলেন তারা। একটাই প্রার্থনা ছিল তাদের, প্রিয় দল যেন লিগ শিল্ড জেতে। সেটাই করে দেখালেন সবুজ মেরুন ফুটবলাররা। আইএসএল এর 10 বছরের ইতিহাসে যে মুম্বাই সিটি এফসিকে মোহনবাগান একবারও হারাতে পারেনি, সেই দলকেই 2-1 গোলে হারালো তারা। মুম্বাই সিটি এফসি 2 পয়েন্টে এগিয়েছিল মোহনবাগানের থেকে। ড্র করলে মুম্বাই লিগ শিল্ড জিতবে। এমন অবস্থায় হাবাসের ছেলেরাই উজ্জীবিত ফুটবল খেলল। খেলা শেষ হয়ে যাওয়ার আধ ঘন্টা পরেও যুব ভারতের গ্যালারি কানায় কানায় ভর্তি। কেউ যেন ফিরতেই চাইছেন না। আনন্দে নাচছেন 8 থেকে 80। বেশিরভাগ মানুষেরই চোখে জল। এই রাত যেন তাদের ফুরানোর নয়। মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু যখন ভারতের ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের হাত থেকে লিগ শিল্ড নিলেন, তখন শব্দের ডেসিবেল আরও বাড়ল। তা বেড়েই চলল দলের শিল্ড জয়ের উৎসবের সঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল এর ম্যাচে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। বোলারেরা প্রথমে বল করতে এসেই 287 রান দিয়েছে 20 ওভারে, যা আইপিএল এর ইতিহাসে এক ইনিংসে সব থেকে বেশি। শেষ দিকে দীনেশ কার্তিক এসে বড় ইনিংস না খেললে বিশাল ব্যবধানে হারতে হতো আরসিবিকে। এখনো আইপিএল এর সর্বোচ্চ রান এবারেও করেছেন বিরাট কোহলি। দল সবার নিচে পয়েন্ট তালিকায়, কিন্তু তিনি সবার উপরে রানের তালিকায়। নিজের পারফরমেন্স নিয়ে কোহলি বুঝিয়ে দিয়েছেন তিনি এখনো সেরা, কিন্তু মাঠের মধ্যে সেই চেনা বিরাটের আগ্রাসন উধাও। উইকেট নেওয়ার পর আগের মতন উচ্ছ্বাস আর করেন না। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া যাকে বলে। 2024-এর আইপিএল এ টানা 5ম ম্যাচে হার আরসিবির। এই মুহূর্তে সারা দেশের ফিল্ম প্রেমীদের নজর মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় এবারও গুজরাট থেকে 2 জনকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশের বিশেষ টিম।
গুলি চালানোর ঘটনায় 2 বন্দুকবাজকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। গুজরাতের ভুজ এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশের বিশেষ টিম। জানা গিয়েছে ধৃত দুজনের নাম ভিকি সাহেব গুপ্তা এবং সাগর শিরি যোগেন্দ্র পাল। দুজনেই আদতে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া 2 যুবক জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য। একাধিক খুনের মামলায় জড়িত থাকার অপরাধে লরেন্স বর্তমানে তিহার জেলে বন্দী। তবে তার গোষ্ঠীর কার্যকলাপ এখনও সক্রিয় রয়েছে। আগেই সালমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করে অনলাইনে পোস্ট করেছিলেন লরেন্সের ভাই অনমোল বিষ্ণোই। তিনি লেখেন, আমাদের উপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও তাই সই। আজ যা হয়েছে তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান, যাতে তুমি বুঝতে পারো আমরা কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো, সেই নামে 2টি কুকুর পুষেছি বাড়িতে। বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রীরাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত 2 যুবক ভুজের একটি মন্দিরে লুকিয়েছিল। নির্দিষ্ট সূত্র মারফত খবর পেয়ে তাদের পাকড়াও করে পুলিশ। সূত্রের খবর, মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি জায়গা থেকে 2টি বাইক ভাড়া নিয়েছিল ওই 2 যুবক। তারপর পনভেল এলাকার ভাড়া বাড়ি থেকে বাইক নিয়ে গিয়েছিল বলিউড তারকার মুম্বাইয়ের আবাসনের সামনে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে দুজনের বাইক নিয়ে চম্পট দেওয়ার ফুটেজ। এর আগে সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ প্রকাশ্যে এনেছিল আরও এক অভিযুক্তের পরিচয়। তার পরনে ছিল কালো জ্যাকেট, মাথায় টুপি, চাপ দাড়ি। নাম জানা গিয়েছিল বিশাল ওরফে কালু। বিশাল গুরুগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছিল। সে জেল খাটা আসামি। 2020 সালে প্রথমবার পুলিশের খপ্পরে পড়েছিল সেও বিষ্ণোই গ্যাংয়েরই সদস্য। এবার সেই সিসিটিভি ফুটেজ থেকেই খোঁজ পেয়ে 2 সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসিন্দা সালমান খান। রবিবার ভোর 5টা নাগাদ এই আবাসনের সামনেই পরপর 4 রাউন্ড গুলি চলে। শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায় 2 জন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার গোষ্ঠীর কাছ থেকে খুনের হুমকি পাওয়ার পরেই 2022-এর নভেম্বর থেকেই সালমান খানের নিরাপত্তা বাড়িয়ে Y+ করা হয়েছিল। এছাড়াও এই বলিউড তারকাকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিও দেওয়া হয়। কিছুদিন আগেই সালমান একটি বুলেট প্রুফ গাড়িও কিনেছেন। 1998 সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমানের নাম জড়িয়েছিল। এর বদলা নেওয়ার জিগির তুলে সালমানকে খুনের হুমকি দেয় বিষ্ণোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা NIA জানিয়েছিল জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে 10 জনকে খতমের তালিকায় রেখেছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে সালমান খানের নাম। তবে গোটা ঘটনায় মোটেই বিচলিত নন সালমান কিংবা তাঁর বাবা সেলিম খান। ঘনিষ্ঠ সূত্রের খবর, খান পরিবার যে এই ঘটনায় ভয় পেয়েছে তেমন নয়, বরং সবকিছুই স্বাভাবিকই রয়েছে তাঁদের অন্দরমহলে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।